হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 8। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। ভিডিওর শুরুতেই দেখি সিয়ং হো রিউকে তার ফিলিংস বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, আর এটা শুনে রিউ তো শক হয়ে যায়। তখন গরম পানি নামাতে গেলে তার হাতে তাপ লেগে যায়। তখন সিয়ং হো তাড়াতাড়ি তার হাত ঠান্ডা পানিতে দিতে লাগে আর বলে দেখে শুনে কাজ করতে পারো না। রিউ বলে তোমার জন্যই এমনটা হয়েছে। সিয়ং হো হসপিটাল যাওয়ার কথা বলে, রিউ মানা করে দেয়, বলে এটা কোনো ব্যাপার না, এখন থেকে তো প্রায়ই এমন হবে, কারণ আমি তো কুকিংই করব। সিয়ং হো বলে আমি তো তোমায় এতে মানাও করতে পারবো না। আর তারা একে অপরের দিকে তাকাতেই পারছিল না। রিউ বলে তুমি কে আমায় মানা করার? সিয়ং হো বলে আমি তোমার ফ্রেন্ড, আর ছোট থেকে শুরু করে আজ পর্যন্ত আমি সব সময় তোমার জন্য টেনশন করেছি। রিউ বলে এটা কিচেন, ব্যথা তো পাবই। সিয়ং হো বলে এর জন্যই তো এখন থেকে আরো বেশি টেনশন হবে, আর সব সময় আমি ভাবি তুমি ঠিক আছো কিনা, নাকি আবার কোথাও হার্ট হয়েছো। আমি তোমার জন্য সব সময় এমনটা ফিল করেছি, তাহলে তুমিও একটু ভেবো তুমি আমার জন্য কেমন ফিল করো। আর যেহেতু তোমার এক্সও এখানেই আছে, আমি জানি তুমি একটু কনফিউজড, তাই তুমি টাইম নিয়ে ভেবো, তারপর আমায় অ্যান্সার দিও। অন্যদিকে সিয়ং হোর আম্মু তার রুমে একটা গিফট বক্স পায়, যেটা একটা নেকলেস রাখা ছিল, আর সিয়ং হুই এইটা তাকে বার্থডে উপলক্ষে গিফট করেছে। সিয়ং হোর আম্মু তার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিল, কারণ সে এখনো বাসায় আসেনি। অন্যদিকে সিয়ং হোর আব্বু তার ওয়াইফকে অন্য কারোর সাথে দেখে আবার হসপিটালেই চলে এসেছিল, আর সে বলে আমি ভেবেছিলাম তাদের মধ্যে সব শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা রিউকে দেখি যে পাস্টের একটা মেমোরি মনে করছিল, যখন সব বাচ্চারা সুইমিং প্র্যাকটিস করছিল আর রিউ একটা কোনায় বসেছিল। তখন সিয়ং হো তার সাথে কথা বলে। রিউ তাকে জানায় সে পানিতে ভয় পায়। সিয়ং হো তার হাত দিয়ে রিউর কান চেপে ধরে, বলে পানির ভিতরে এমনই সাউন্ড শোনা যায়, তাই ভয় পাওয়ার কিছু নেই। প্রেজেন্টে রিউ বলে সিয়ং হো হয়তো জানেই না যে আমি ওকে প্রথমেই পছন্দ করেছিলাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই ব্যাপারটা আমি ইগনোর করেছি। অন্যদিকে সিয়ং হো তো পাগল হয়ে গিয়েছিল, সে তো বিশ্বাসই করতে পারছিল না সে রিউকে তার ফিলিংস বলে দিয়েছে, আবার ভয়ও পাচ্ছিল এটা ভেবে যদি রিউ তাকে রিজেক্ট করে দেয়। এইদিকে রিউ সবজি কাটার প্র্যাকটিস করছিল, কিন্তু সিয়ং হোর কথা ভেবে কাজে ফোকাসই করতে পারছিল না। এইদিকে সিয়ং হো ভাবছিল আমি কি ঠিক মতো বলতে পেরেছিলাম, নাকি তাড়াহুড়া করে বলে ফেলেছি। আবার বলতে লাগে কাল আমি রিউর সামনে কিভাবে যাব। এরপর বলে এর থেকে ভালো হবে আমি রিউর সামনেই যাব না। একটু পরে বলে রিউর সামনে না গেলে তার অ্যান্সার কিভাবে জানবো। সে জানালার পর্দা সরিয়ে চেক করে দেখে রিউর রুমের লাইট অন, মানে সে এখনো ঘুমায়নি। তাই সিয়ং হো তার জানালা অফ করে দেয়। এরপর রিউ আবার তার জানালা খুলে সিয়ং হোকে ডাকতে চায়, কিন্তু এম্বারেসড ফিল করার কারণে আবার জানালা অফ করে দেয়। এইদিকে সিয়ং হো আবার জানালা খুলে রিউকে ডাকতে চায়, কিন্তু সেও লজ্জায় ডাকতে পারে না। দুইজন বারবার জানালা খুলছিল, কিন্তু কারোর সাথে কারো টাইম ম্যাচ হচ্ছিল না। পরের দিন সকালে সিয়ং হোর আম্মু সিয়ং হোর দেয়া নেকলেস পরে সিয়ং হোকে থ্যাঙ্কস বলে। তখন সিয়ং হোর আব্বু বাসায় আসে। সিয়ং হো বলে কাল আম্মুর বার্থডে ছিল, তার আব্বু বলে ইমার্জেন্সি কাজ ছিল তাই আসতে পারিনি। সিয়ং হো একসাথে ব্রেকফাস্ট করার কথা বলে। তার আব্বু জানায় সে অনেক ক্লান্ত, সে এখন ঘুমাবে। অন্যদিকে রিউ কুকিং ক্লাসে যাওয়ার জন্য আর সিয়ং হোর সাথে দেখা করার জন্য সুন্দর করে রেডি হয়। এদিকে ডংজিন ইনস্টাগ্রাম ফলোয়ার কেনার জন্য তার আম্মুর থেকে টাকা চায় ইনভেস্টমেন্ট করার বাহানায়। তখন রিউ এসে তাকে বকাঝকা দিয়ে দেয়। রিউকে এত সুন্দর করে রেডি দেখে তার আম্মু জিজ্ঞেস করে তুমি আজ টি শার্ট পরনি কেন? রিউ বলে তার সব টি শার্ট লন্ড্রিতে। রিউর আম্মু বলে কিন্তু আমি তো সব সকালেই তোমার রুমে রেখে এসেছি। রিউ তাড়াতাড়ি বের হয়ে যায়। তার আম্মু ভাবে হয়তো রিউ তার এক্স জুনের সাথে দেখা করতে যাচ্ছে। রিউ বাসা থেকে বের হয়ে দেখে সিয়ং হো তার অফিসের জন্য বের হয়েছে। দুইজন দুইজনকে দেখে লজ্জা পাচ্ছিল। সিয়ং হো জিজ্ঞেস করে কালকে তোমার ঠিক মতো ঘুমিয়েছ? রিউ কাল ঘুমাতে পারেনি, কিন্তু বাহানা বানিয়ে বলে হ্যাঁ ঠিক মতোই ঘুমিয়েছি। সিয়ং হোকে জিজ্ঞেস করে, সেও বাহানা বানিয়ে বলে হ্যাঁ সেও অনেক আরামে ঘুমিয়েছে। তখন রিউর কাছে থাকা সিয়ং হোর একটা টাই রিউ তাকে দেয়। সিয়ং হো বলে থ্যাঙ্কস, তুমি আমায় এটা ফিরিয়ে দিয়েছ, কারণ আমি তো ভাবি মরার পর আমায় এই টাইটাই পরানো হবে। রিউ বলে পাগল হয়েছিস নাকি, মরার কথা কেন বলছিস, এখনো তো আমাদের অনেক বছর বাঁচতে হবে। সিয়ং হো বলে আমরা দুইজন একসাথে বাঁচবো? রিউ বলে না, মানে দুইজনকে বাঁচতে হবে ফিউচারে বিয়ে করে।
সিয়ংহো বলে আমার সাথে? রিউ বলে জানি না, হয়তো আমি ঠিকমতো কথা বলতে পারছি না। আর তোমার অ্যান্সারটা কি আমি পরে দিতে পারবো? সিয়ংহো বলে ঠিক আছে, ভালো মতো ভেবে চিন্তা করে অ্যান্সার দিও। রিউ বলে মানে অ্যান্সার দেওয়ার কি কোনো লাস্ট টাইম নেই? সিয়ংহো বলে লাস্ট টাইম না থাকলে তো ফেয়ার হবে না। রিউ বলে একটা আইডিয়া আছে। আর সে সিয়ংহোকে একটা স্টোরে নিয়ে যায় আর যে কোনো একটা কিছু সিলেক্ট করতে বলে। তার সিলেক্ট করা জিনিসের এক্সপায়ারি ডেটই হবে রিউর অ্যান্সার দেওয়ার লাস্ট টাইম। এতে সিয়ংহো সবার আগে এক্সপায়ার হওয়া কিছু খুঁজতে লাগে আর তখন সিয়ংহোকে দেখে রিউর হার্টবিট ফাস্ট হয়ে যায় আর এতে তাড়াতাড়ি রিউ সেখান থেকে চলে যায়। সিয়ংহো সেখান থেকে কিছু মিল্কশেক কিনে অফিসে চলে আসে। তখন লিনা একটা মিল্কশেক নেয়। তখন সিয়ংহো তার কাছ থেকে সেটা নিয়ে নেয় আর বলে এটা আমার। লিনা বলে কিন্তু আপনি তো বানানা মিল্কশেক পছন্দ করেন। সিয়ংহো বলে এটা এক্সপায়ার হতে আর মাত্র 11 দিন বাকি, তাই এটা আমি চুজ করেছি। অন্যদিকে দানহো ডিসাইড করে সে প্যারামেডিকদের কাজ এক্সপেরিয়েন্স করবে, এরপর স্টোরি বানাবে। তাই সে প্যারামেডিকদের অফিসে চলে যায়। সেখানে তার ময়ূমের সাথে দেখা হয়। দানহো জানায় সে একদিনের জন্য প্যারামেডিকদের কাজ ভলেন্টিয়ার করতে এসেছে। ময়ূম বলে তুমি এইসব করতে পারবে না, কারণ তুমি এই ব্যাপারে কিছুই জানো না। তাছাড়া তুমি এখানের ভারী জিনিসও উঠাতে পারবে না। এটা শুনে দানহো পুশ আপ করে তার শক্তি দেখাতে লাগে। এতে ময়ূম তাকে সেখানের ক্যাপ্টেনের সাথে কথা বলতে বলে। যেহেতু ভলেন্টিয়ার করা অ্যালাউ ছিল, তাই দানহো পারমিশন পেয়ে যায়। ক্যাপ্টেন ময়ূমকেই দানহোর দায়িত্বটা দেয়। এরপর রিউর আব্বুকে দেখি। সে তার শপে এসে সবকিছু এলোমেলো দেখতে পায়। ইভেন ফ্রিজে একটা প্লাস্টিকের ব্যাগও দেখতে পায়। সেটা চেক করার আগে কেউ তাদের শপে চলে আসে। এরপর আমরা রিউর আম্মুকে দেখি, যে জুনের সাথে ছিল। জুন বলে রিউ তাকে চিট করেনি, দোষটা তারই ছিল, কিন্তু সে এখনো রিউকে লাভ করে। তখন সেখান দিয়ে রিউর আব্বু যাচ্ছিল আর সে তাদের দুইজনকে একসাথে দেখতে পায়। এরপর দেখি সিয়ংহো রিউকে সেই মিল্কশেকটার ছবি পাঠায় আর বলে এটা আমি লাস্ট থেকে নিয়েছিলাম আর এটার এক্সপায়ারি ডেট 11 দিন পর, তাই তোমার কাছেও মাত্র 11 দিনের টাইম আছে। এরপর দেখি সিয়ংহো সেই মিল্কশেকটা সুন্দর মতো ফ্রিজে রেখে দেয়। অন্যদিকে রিউর আম্মু বাসায় আসলে রিউর আব্বু তাকে জিজ্ঞেস করে সে কেন জুনের সাথে দেখা করেছে। রিউর লাইফে জুনের কোনো দরকার নেই। রিউর আম্মু বলে তারা কেউ কাউকে ধোকা দেয়নি, হয়তো তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আর জুন আমাকে বলেছে সে এখনো রিউকে লাভ করে, তাই সে চায় রিউ তার সাথে ইউএসএ চলে যাক। এতে রিউর আব্বু রেগে যায়, বলে ওর সাহস কত বড়, আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে। রিউর আম্মু বলে আমিও চাই রিউ চলে যাক আর ইউএসএ পারফেক্ট লাইফ লিড করুক। রিউর আব্বু বলে তুমি কি এটাই চাও? রিউর ইচ্ছা হোক বা না হোক, তাও সে ইউএসএ চলে যাক আর এটা নিয়ে তুমি সবার কাছে প্রাউড করতে পারো। রিউর আম্মু বলে সে চায় না তার মেয়েও তার মতো লুজার হয়ে লাইফ কাটাক। এতে রিউর আব্বু রেগে বাইরে চলে যায়। এরপর দেখি ডংজিন আবার তার আম্মুর কাছে টাকা চাইতে লাগে ইনভেস্টমেন্টের নামে, আর তখন রিউ এসে ডংজিনকে তাড়িয়ে দেয়। রিউ তার আম্মুকে বলে আপনি ওকে আর কত টাকা দিবেন, সে এই সব কিছুই ওয়েস্ট করেছে। রিউর আম্মু বলে সে জানে, কিন্তু সে কিছুই বলে না, কারণ ডংজিনের হার্টে ছিদ্র আছে আর ডক্টর মানা করেছে তার উপর প্রেসার দিতে। রিউ বলে সে এখন ঠিক হয়ে গিয়েছে, তাও আপনি সবসময়ই তার সাইড নেন। এতে রিউ রেগে সেখান থেকে চলে যায়। এরপর দেখি সিয়ংহো রিউকে মেসেজ করে জানায় তার কাছে আর মাত্র 10 দিন আছে, তাই তাকে গুড লাক জানায়। আর সিয়ংহোর মেসেজ পেয়ে রিউর মুডও ঠিক হয়ে যায়। তখন তার সামনে জুন চলে আসে আর বলে তোমায় অনেক হ্যাপি লাগছে, কোনো ভালো কিছু কি হয়েছে? আর সে তাকে জ্যাসমিন টি দেয়, বলে শেষ লাঞ্চ তো আর হবেই না, তাই আমি আবার সবকিছু নিউ করে শুরু করতে চাই। এরপর পাস্টের একটা সিন দেখানো হয়, যখন রিউ ইউএসএ ছিল আর জুন তার পাশের টেবিলেই ছিল। তখন রিউর ফোনের চার্জ শেষ হয়ে যায় আর জুন তাকে তার চার্জার দিয়ে হেল্প করে। এতে রিউ তাকে একটা কফি ট্রিট দিতে চায়। জুন বলে এখানের কফি মজা না। তখন রিউর পেট থেকে সাউন্ড হয়, কারণ সে অনেক কফি খেয়ে ফেলেছে। আর তাই জুন তাকে একটা জ্যাসমিন টি খেতে দেয়, যেটা পেটের জন্য অনেক ভালো। প্রেজেন্টে জুন বলে তুমি ওই দিন যেভাবে স্মাইল করেছিলে ভেবেছিলাম আজও স্মাইল করবে। জুন তাকে টি দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে তেহির আর সিয়ংহোর বানানো পটস কোম্পানির অনেক পছন্দ হয়। তেহি বলে এত ভালো করে না বানালেই ভালো হতো, তাহলে আমরা আরো সময়ে একসাথে কাজ করতে পারতাম। সিয়ংহো বলে আমার কাজ কেউ কখনো রিজেক্ট করতেই পারবে না। তেহি বলে তুমি তো আমার সাথে এখন অনেক কমফোর্টেবল হয়ে গিয়েছো। সিয়ংহো বলে তুমি বলেছিলে যতক্ষণ না ট্রাই করব ততক্ষণ কিছুই করতে পারবো না, আর তাই আমি ট্রাই করে রিউকে আমার ফিলিংস বলে দিয়েছি, কিন্তু রিউ এখনো তার অ্যান্সার দেয়নি।
তখন তেহি মনে মনে উইশ করে রিউ যেন সিয়ংহুকে রিজেক্ট করে দেয়। তেহি বলে, আমি কলেজে থাকতে ইম্যাচিউর ছিলাম, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, কিন্তু তুমি অনেক ভালো আর যথেষ্ট ম্যাচিউর। কিন্তু ওই দিন রিউ রেস্টুরেন্টে যে ছেলের সাথে ছিল সেও অনেক ম্যাচিউরই মনে হচ্ছিল, তাই রিউ যদি তোমায় রিজেক্ট করে তাকে অ্যাকসেপ্ট করে নেয় তখন কেমন হবে? সিয়ংহু বলে, এমনটা কখনোই হবে না। তেহি বলে, তাও যদি সে তোমায় রিজেক্ট করে দেয় আমায় কল দিও, একসাথে বসে ড্রিঙ্কস করলে তোমার কষ্ট কম হবে। তখন সিয়ংহুর কাছে ডংজিনের মেসেজ আসে আর সে তাকে রাতে বাসায় আসতে বলে। অন্যদিকে রিউর আম্মু তার ব্যাংক থেকে সব টাকা উইথড্র করে বাসায় যাচ্ছিল, আর রাস্তায় সে রিউকে কুকিং ক্লাস থেকে বের হতে দেখে। রিউর আম্মু অন্য একটা মেয়েকে জিজ্ঞেস করলে জানতে পারে এখানে কুকিং শেখানো হয়, আর সে বুঝতে পারে রিউ কুকিং ক্লাস করছে। সে তাড়াতাড়ি তার হাজবেন্ডের শপে যেয়ে এই ব্যাপারটা জানায়। অন্যদিকে রিউ বাসায় আসলে সিয়ংহুকে দেখতে পায়। সিয়ংহু বলে ডংজিন তাকে ডেকেছে, কারণ তার কাছে নাকি সিয়ংহুর জন্য অনেক ভালো একটা প্রপোজাল আছে। এতে রিউ বুঝে যায় ডংজিন সিয়ংহুকে পটিয়ে টাকা নিবে। তখন বাসায় রিউর আম্মু আব্বু চলে আসে আর কুকিং ক্লাসের বই দেখিয়ে জিজ্ঞেস করে এইসব কি। রিউ বলে দেয় সে কুকিং ক্লাসে জয়েন করেছে কারণ কুকিং করাই তার ড্রিম। এতে তার আম্মু আরও রেগে যায়। সিয়ংহু তাকে শান্ত করাতে চায়, কিন্তু রিউর আম্মু সিয়ংহুকেও বকতে লাগে। রিউর আব্বু বলে, এই জন্যই তুমি আমার শপে যেয়ে রান্না করতে? রিউ বলে, প্র্যাকটিস করার মতো জায়গাই ছিল না, তাই সেখানে যেতাম, আর সার্টিফিকেট পেয়ে গেলে এই ব্যাপারটা আপনাদের জানাতাম। রিউর আব্বু বলে, মানে তুমি কি সত্যি এই কাজ করতে চাও? রিউ বলে, হ্যাঁ। রিউর আব্বু বলে, তাহলে তোমার আগের কাজটার কি হবে? তুমি যে এত স্টাডি করলে এইসবের কি হবে? রিউ বলে, আগের কাজের এক্সপেরিয়েন্স ভালো ছিল, কিন্তু আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তাই আমি সেই কাজটা করতে চাই না। রিউর আব্বু বলে, তুমি সেখানে অফিসে বসে বসে কাজ করেই ক্লান্ত হয়ে গিয়েছো, তাহলে তুমি কি মনে করো যে তুমি কুকিং করতে পারবে? এটা শুনে রিউ অনেক কষ্ট পায়। তখন সেখানে ডংজিন আসে আর বলে, রিউ কি আবার কোনো কাণ্ড করেছে? রিউ বলে, আপনারা আমার প্রতি এত কঠোর কেন? ডংজিনও তো ছোট থেকে তার ড্রিম কতবার চেঞ্জ করেছে, কখনোই তো তাকে আপনারা কিছুই বলেননি। আমি ছোট থেকে কষ্ট করেছি, কারণ ছোট থেকে আপনারা ডংজিনকে নিয়ে টেনশন করতেন, তাই আমি আর বোঝা হতে চাইনি। আর সে এত বড় হয়েও আপনাদের টাকায় চলছে আর টাকাই উড়াচ্ছে। ডংজিন রেগে রিউর কাছে আসতে লাগে, কিন্তু সিয়ংহু তাকে থামায়। রিউ বলে, আপনারা ছোট থেকে তার হাজারো ভুল মাফ করে আসছেন, তাহলে আমি কেন যা ইচ্ছা তা করতে পারবো না? রিউর আব্বু বলে, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু কুকিং না। তুমি হয়তো ভাবছো মানুষ তোমার খাবার খাবে আর তোমার তারিফ করবে, এই সব ভাবনাতেই সুন্দর, কিন্তু তুমি আমাকেই দেখো। আমি এমনটা ভেবেই এই কাজটা শুরু করেছিলাম, কিন্তু এখন আমার অবস্থাটা দেখো। রিউ এইসব শুনে রেগে বাইরে চলে আসে, আর সিয়ংহুও এসে তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে চারপাশে অনেক শান্ত ছিল। রিউ বলে, তুমি এই জায়গার ব্যাপারে কিভাবে জানলে? সিয়ংহু বলে, আমি অনেক আগেই এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম, তাই এই জায়গাটার কথা মনে রেখেছি। আর জিজ্ঞেস করে তার মুড কি ঠিক হয়েছে? রিউ বলে, হ্যাঁ, কিন্তু সবার উপর এত রাগ দেখে এখন আমারই গিল্টি ফিল হচ্ছে। সিয়ংহু বলে, গিল্টি ফিল করতে হবে না, কারণ প্যারেন্টস সবসময় সঠিক ডিসিশন নিবে এমন কোনো কথা নেই, তারাও মাঝে মাঝে ভুল করে। রিউ বলে, কিন্তু আমি এখন কুকিং প্র্যাকটিস করব কোথায়? সিয়ংহু বলে, তুমি আমার অফিসেই এসে করতে পারো, সবাই যখন চলে যাবে। রিউ প্রথমে মানা করলেও কোনো উপায় না পেয়ে রাজি হয়। তখন সিয়ংহু দেখে রাত 12টা বেজে গিয়েছে। সিয়ংহু বলে, তোমার কাছে আর 9 দিন বাকি আছে। এতে রিউ লজ্জা পেয়ে সেখান থেকে পালাতে লাগে, আর সিয়ংহুও তার পিছে যায়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।